এই কথা কানে গেল ইন্সপেক্টর সোমা ডাইনি। ডাইনি কিছু না বলেই বেম্মু আর মামদুর উপর নজর রাখতে শুরু করে। ম্যাডাম, ওই দেখুন, ওই বেটারা তো আবার এসেছে গাছ কাটতে। ডাইনি একটি উড়ন্ত লাথি মারে জাদুকরের মুখে। এখন যা শীত পড়েছে, এর মধ্যে না গেলেই নয়। না বাবা, সামনেই পুলিশের চাকরির মাঠ পরীক্ষা আছে। 400 মিটার দৌড় পাস না করতে পারলে চাকরিটা যে পাবো না। আর পুলিশের চাকরি করা আমার অনেক দিনের স্বপ্ন। আচ্ছা মা, যা, আমার আশীর্বাদ সব সময় তোর পাশেই আছে। ডাইনি হাসি মুখে মাঠের দিকে যায়। সকালে প্রাতঃভ্রমণে যারা বেরিয়েছিল তারা ডাইনিকে মাঠে দৌড়াতে দেখে হাসাহাসি করে। এই ডাইনিটা সকাল সকাল উঠে এসব কি যে করে কে জানে। দেখগে আমার ছেলে কি সুন্দর কম্বলের নিচে ঘুমাচ্ছে। হ্যাঁ রে, আমার মেয়েও তো 10টার আগে ঘুম থেকেই ওঠে না। কালকে বলেছিলাম একটু আগে উঠতে, ও বলে নাকি সকাল সকাল ঘুম থেকে উঠলে স্কিন নাকি খারাপ হয়ে যায়। হ্যাঁ রে, ওটাই ভালো। আমাদের যদি সুগার নামক রোগটা না থাকতো তাহলে কি আমরা থোড়াই ভোরবেলা ঘুম থেকে উঠতাম? না হাঁটলেই যে সুগারটা ধের ধের করে বেড়ে যায়। ডাইনির কানে এই সবই কথা যায়, কিন্তু সে কাউকে কোনো উত্তর দেয় না। তবে উত্তর দেওয়ার জেদটা আরও বেড়ে যায়। এইভাবেই দেখতে দেখতে কয়েকদিন চলে যায়। ডাইনি খুব ভালোভাবে পুলিশের পরীক্ষায় পাশ করে সাব ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়। ধন্যবাদ ধন্যবাদ। আজ থেকে আমি শপথ করছি, এই পটলপুর গ্রামে আর কোনো অন্যায় হতে দেব না। পটলপুর গ্রামের সমস্ত গ্রামবাসীরা হাততালি দিয়ে ডাইনিকে সম্মান জানালো। এদিকে রাতের বেলায় সব ভূতেরা এসে ডাইনিকে অভিনন্দন জানিয়ে যায়। আজ আমাদের ভূতেদের ভীষণ গর্বের দিন। তোমার মেয়ে এত ভালো কাজ পেয়েছে, সমাজে সবার পাশে থাকা, সেবা করার দারুণ সুযোগ পাবে ও। এই সুযোগ সবাই পায় না। ভালোর সাথেও কিছু খারাপ মন্তব্য শুনতে হলো ডাইনি ও তার বাবাকে। কোনো মতে পেয়ে গেছে পুলিশের চাকরিটা, কদিন করতে পারে দেখাই যাক না। 7 দিন পর ডাইনির পোস্টিং হলো তার পাশের গ্রাম নবাবগঞ্জে। নবাবগঞ্জ থানাটা বেশ ঝকঝকে আর পরিষ্কার। থানার ভেতরে আছে ডাইনির বসার একটি টেবিল, 3টে জেলখানা আর একটি ডাইনির পার্সোনাল জিপ গাড়ি। ডাইনির পুলিশ হওয়ার কথা শুনে কয়েক মাস প্রায় অপরাধ বন্ধই ছিল, কিন্তু কয়েকদিন পর শীতের রাতে দুটি লোক নবাবগঞ্জ গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। আজকে হাট থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল, কি বলিস? হ্যাঁ রে, এই জন্যই তো আজকে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছি, না হলে সেই ঘোড়া পথ দিয়ে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। দুজনে নানা রকম কথা বলতে বলতেই ফিরছিল। এমন সময় জঙ্গলের পশ্চিম দিক থেকে কিছু আওয়াজ আসে তাদের কানে, যেন অনেকে কথা বলছে, কিন্তু কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শুনলি? ওই দিক থেকে কিছুর একটা আওয়াজ আসছে। আমিও সেটাই ভাবছি রে, এত রাতে এই জঙ্গলের মধ্যে কাদের আওয়াজ শোনা যাচ্ছে? দুজনে জঙ্গলের সেই দিকটাই এগিয়ে গেল, আর কিছুটা গিয়ে তারা সচক্ষে যা দেখলো তাতে তাদের চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম। তারা দেখে বেশ কটি ভূত গাছ কেটে চলেছে। তাদের দেখলে অনেকটা রোবটের মতোই মনে হচ্ছে। কোনো দিকেই তাদের খেয়াল নেই, তাদের এখন একটাই কাজ, গাছ কাটা। হ্যাঁ, এ কি? এ তো বেম্মু আর পেঁচো। এরা এত রাতে এখানে? শুধু কি তাই, দেখছিস না গাছ কেটে চলেছে, তাও আবার সেগুন গাছ। বেম্মু আর পেঁচো এখন এত রাতে এমন কাজ করছে কেন? বুঝতে পারছিস না? এটা টাকার লোভ রে, টাকার লোভ। দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই বলে বিশু বেম্মু আর পেঁচোর কাছে এগিয়ে যায়। এই বেম্মু আর পেঁচো, এসব কি বদমাইশি আরম্ভ করেছিস? রাতের অন্ধকারে গাছ কাটা, এক্ষুনি গাছ কাটা বন্ধ কর বলছি। এই শুনেও বেম্মু আর পেঁচোর কোনো হেলদোল নেই, যেন তাদের কান অবধি কথাগুলো পৌঁছালোই না। বিশু আবার ধমক দেয়, এই কি রে,
কিছু শুনছিস আমার কথা? ঠিক সেই সময় জঙ্গলের কালিমাখা অন্ধকারের ভেতর থেকে একটি বাঁশির আওয়াজ ভেসে আসে। আওয়াজটার মধ্যে একটি বিশেষ নেশা ধরানো টান রয়েছে। কয়েক মুহূর্ত বাঁশির সুর বাজতেই বেম্মো আর পেঁচোর হাবভাব হঠাৎ বদলে যায়। চোখ তাদের টকটকে লাল। যে লোকটি তাদের কথা শোনাচ্ছিল তাদের দিকে এগিয়ে এসে পুতুলের মতো তুলে ধরে। আর যদি আমাদের কাজের মাঝে কাটা, সেই লড়াতেই তোকেই হবে বাটা। এই বলেই বিশুকে দূরে ছুঁড়ে ফেলে। ওরে বাবারে, আমার কোমরটা ভেঙে গেল রে। শয়তান বেম্মো কি মারাটাই না মারলো আমাকে। ওরে বাবারে। ও বিশুর বাঁ দিকের চোখে কালশিটের দাগ পড়ে। অবশ্য বেম্মো আর পেঁচোর সেই দিকে তাকানোর মতো সময় নেই। তারা আবার গাছ কাটতে মন দিয়েছে। পরের দিন সকালের মধ্যেই পুরো গ্রামে বেম্মো আর পেঁচোর কুকীর্তির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভূত কমিউনিটির একটি বিশেষ মিটিংয়ে বেম্মো আর পেঁচোকে ডাকা হয়। আর তাতে তাদের সভাপতি ভূত প্রধান বলে, বেম্মো আর পেঁচো, তোমরা যা করেছো তা সমগ্র ভূত জাতির অপমান। কিন্তু কালকে রাতে কি করেছি তাই তো মনে পড়ছে না। ভূত প্রধান মহাশয়, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কালকে রাতে লেখালেখি করছিলাম। ছাড়ো তোমার লেখালেখি। দিনের বেলাতে লেখক আর রাত হলে কাঠ চুরি, তাই না? এত বড় অপরাধ বেশি দিন চাপা রইল না। এই কথা কানে গেল ইন্সপেক্টর সোমা ডাইনি। সে এই কেসের সাথে নিযুক্ত হয়েছেন। সোমা ডাইনি বেম্মো আর পেঁচোকে আবারও জেরা করে, কিন্তু এইবারেও তারা একই কথা বলে যে তারা কিছুই জানে না। গায়ক বেম্মো আর লেখক পেঁচো তো খুব ভালো মানুষ, তারা তো মিথ্যা কথা বলে না। তাহলে হচ্ছেটা কি? খবর নিতে হবে। ডাইনি কিছু না বলেই বেম্মো আর মামদুর উপর নজর রাখতে শুরু করে। আর সেই দিন রাতেই হাতে না হাতে প্রমাণ পায়। সেই দিন রাত্রেবেলায় ডাইনি দুজন কনস্টেবল নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলো। রাত তখন বেশ গভীর। হঠাৎ করেই একটি বাঁশির শব্দ কানে আসে। বেশ ঝিম ধরানো একটি শব্দ। অনেক সময় একভাবে শুনলে যেন কোনো নেশা ধরে যায়। ম্যাডাম, ওটা কিসের শব্দ? হ্যাঁ রে, আমিও তো বুঝতে পারছি না। দাঁড়া, আর একটু দেখি কি হয়। কিছু সময় পরে ডাইনি আর দুই কনস্টেবল দেখে বেম্মো আর পেঁচো জঙ্গলের দিকে এগিয়ে আসে আর আবারও একটি সেগুন গাছ কাটতে শুরু করে। ম্যাডাম, ওই দেখুন, ওই বেটারা তো আবার এসেছে গাছ কাটতে। তার মানে ওরা আমাদের মিথ্যে কথা বলছিল। আমি গিয়ে ধরি বেটাদের। কি বলেন ম্যাডাম? কনস্টেবল দুটি বেম্মো আর পেঁচোকে আটকাতে যাচ্ছিল, তবে ডাইনি না করলো, শুধুমাত্র ওদের কর্মকাণ্ড দেখার জন্য। 1 ঘন্টা মতো কাজ করার পর বেম্মো আর পেঁচো জঙ্গলের বাইরে বেরিয়ে নিজেদের বাড়ির পথে যেতে থাকে। ম্যাডাম, ওরা তো কাঠ নিয়ে চলে যাচ্ছে। ওরা কাঠ নেবে না, তোমরাও যাও বেম্মো আর পেঁচোর পিছু করো। আমি এখানেই থাকছি। আমার মনে হচ্ছে এখানে আরো কিছু ঘটার বাকি আছে। কনস্টেবল দুজন ভূতেদের পেছন পেছন চলে যায় আর ডাইনি সেখানেই রয়ে গেল। ডাইনি যখন পুলিশের ট্রেনিং নিচ্ছিল তখনই সে শিখেছিল চোখের আড়ালে অনেক কিছু ঘটে যা সব সময় চোখে পড়ে না, তাকে খুঁজে নিতে হয়। ডাইনির ভাবনা যে একদমই ঠিক তার প্রমাণ কিছু সময়ের মধ্যেই পেয়ে যায়। জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসে একটি কালো ছায়া, তার সাথে আরো 2-3 জন। তাড়াতাড়ি কর, কাঠগুলি তাড়াতাড়ি ফেলে তোল। ভোরের মধ্যে শহরে পাঠাতে হবে, আর এতে অনেক টাকা পাওয়া যাবে। ছায়াটিকে দেখে সোমা ডাইনির চিনতে অসুবিধা হলো না। এ তো জাদুকর হেমেনচরণ। তার হাতের বাঁশিটা ডাইনির চোখে পড়ল। ডাইনি আর এক ফোঁটা সময় নষ্ট না করে এগিয়ে গেল জাদুকর হেমেনচরণের কাছে। বাহ জাদুকর, বাহ! এই তাহলে তোমার আসল চেহারা। সরল সাদাসিধে দুটি ভূতকে
নিজের বাঁশির সুরের মায়া জালে বেঁধে তুমি অপরাধ করাচ্ছ, হ্যাঁ? ও সোমা ডাইনি, তুমি আবার পুলিশ হয়ে গেছো? হ্যাঁ, এই কাজ আমার। কমাস আগে যখন এখানে খেলা দেখাতে আসি, তখন এই জঙ্গলে এই সোনার সেগুন গাছগুলোকে দেখি, আর ভূত ও মানুষের মধ্যে এত মিল দেখে তখনই আমার মাথায় এই শয়তানি বুদ্ধি খেলে যায়। সব করব আমি, আর মারামারি করবে ভূত আর মানুষেরা। মানুষ আর ভূতেদের এতদিনের ভালো সম্পর্ক নষ্ট করে তুমি ব্যাপারটা ঠিক করোনি কিন্তু। তুমি আমার আসল পরিচয় পেয়ে গেছো, তোমাকে তো আর ছাড়া যাবে না। এক্ষুনি তোমাকে বশ করছি, দাঁড়াও। জাদুকর হেমেনচরণ নিজের বাঁশি বের করে সবেমাত্র বাজাতেই যাচ্ছিল, ঠিক তখনই ডাইনি একটি উড়ন্ত লাথি মারে জাদুকরের মুখে। জাদুকর মাটিতে পড়ে কাঁপতে কাঁপতে তার সাঙ্গপাঙ্গদের বলে, এই তোদের বসকে মারছে আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, যা যা শেষ করে ফেলোকে। ডাইনি রণচণ্ডীর রূপ দেখে সবাই ততক্ষণে বগার পার। বদমাস জাদুকর, তোর সব জারিজুরি শেষ। এবার গাড়োতে বসে যত ইচ্ছা তত বাঁশি বাজা। ডাইনির এমন সাহসী পদক্ষেপের জন্য মানুষ আর ভূতেদের সব ভুল বোঝাবুঝি শেষ হয়। জাদুকর হেমেনচরণ এখন জেলের ঘানি টানছে। সোমা ডাইনির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। বীরত্বের জন্য ডাইনিকে সরকার থেকে পুরস্কৃত করা হয়। বন্ধুরা, আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদের নামগুলো হলো সাকিব, রমজান, নীরব হাসান, অনিশা মণ্ডল, তানিশা আক্তার, সোহান, জাবির হোসেন মণ্ডল, তহিদুল, নাশিতা, মেঘলা, তাহিদ রানা, দুলি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তোমরা যদি চাও তোমাদের নাম পরবর্তী ভিডিওতে থাকুক, তাহলে নিজের নামটি চটপট কমেন্ট করে জানাও। টাটা।